লধুরকা দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। সেই বিষয়ে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে জমিদাতা রত্নাকর বন্দ্যোপাধ্যায়ের পরিজনেরা কি জানালেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। তাদের পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রদীপ ব্যানার্জি এবং স্থানীয় সমাজসেবী সুজিত ব্যানার্জি। তাদের অভিযোগের পাল্টা জবাবও দেন দৌলত পাবলিক স্কুলের কর্ণধার ডক্টর কাঞ্চন গাবা। উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। নমস্কার, আমি মুক্তিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের ছেলে প্রদীপ বন্দ্যোপাধ্যায়। আমার কাকা স্বর্গীয় রত্নাকর বন্দ্যোপাধ্যায় জমিটি দান করেছিলেন শুদ্ধানন্দ মহারাজকে শর্ত সাপেক্ষে। শর্ত ছিল প্রতিবন্ধী এবং অন্ধ ছেলে মেয়েদের নিখরচে পড়াশোনা, তাদের স্কুলের পোশাক আশাক, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হবে। 2016 সালে এখন যিনি স্কুলের কর্ণ সম্পাদিকা, উনি 2016 সালে চন্দন বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর করে স্কুলে ঢুকেছেন। ঢুকেই শুদ্ধানন্দ মহারাজের সমস্ত নথিপত্র নষ্ট করে দিয়েছেন, দিয়ে নিজে ক্ষমতা দখল করেছেন। তখন থেকেই অসামাজিক কাজকর্ম চলে স্কুলে। সেই অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করার জন্য সব থেকে পুরনো এবং বিশ্বস্ত কর্মচারী রাখাহরি বাউরি, দীপক বিশ্বাস, চন্দন ব্যানার্জি ও নবীন মুখার্জিকে বিনা নোটিশে স্কুল থেকে তাড়িয়ে দেয়। ওর উদ্দেশ্য হচ্ছে সমস্ত জমিটুকু দখল করা। আবার উনি বলেছেন মুক্তিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় শ্রাদ্ধানুষ্ঠানে নাকি 40,000 টাকা দিয়েছেন। যিনি জমির মাল দাতা স্বর্গীয় রত্নাকর বন্দ্যোপাধ্যায়, তার জীবদ্দশায় কোন রকম সম্মান প্রদর্শন যাকে করা হয়নি, তার দাদাকে তার শ্রাদ্ধানুষ্ঠানে 40,000 টাকা দিয়েছে। কাকে দিয়েছে, কিসে দিয়েছে, চেকে না টাকায়, ক্যাশে, সেই প্রমাণটা দিতে হবে। ওনার উদ্দেশ্যে আমাদেরকে যেন তেন প্রকারে হেনস্থ করা, যার ফলে আমাদের বিরুদ্ধে, আমাদের নামে কোনো সময় 160-এর কেস, কোনো সময় 145-এর কেস, আমাদের জমি, আমাদের উপরে 144। ওর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যেভাবে হোক হেনস্থ করা, যাতে আমরা সমস্ত জমিটি ওনাকে বিক্রি করে দিই। আমরা ওনাকে কেন জমিটি বিক্রি করে দেবো? আমরা ওনাকে জমিটি কোন রকম হস্তান্তর করবো না। তাতে যদি আমাদের প্রাণ যায় তাও কোনো ক্ষতি নেই, আমরা আমাদের জমি আটকাবো। 2011 সালে রতন ব্যানার্জি জমিটি দান করেন ওনার মৃত পুত্রের স্মৃতির উদ্দেশ্যে, যাতে স্কুলটি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান হয় এবং আশেপাশের গ্রামের যত কাস্ট টাইপ ছেলেমেয়েরা আছে তারা বিনা পয়সায় এখানে স্বনির্ভর হতে পারে। ম্যাডাম সেইভাবে 2011 সালে স্কুলটি খুলেন এবং উনি উধাও হয়ে যান। 2011 থেকে 2021 পর্যন্ত ম্যাডামের কোনো দেখা, কোনো পাত্তা ছিল না, কেউ দেখতে পায়নি। হঠাৎ 2021 সালে ম্যাডাম উদ্দিত হন। উনি এসে বলেন এলাকার অনেক ছেলেকে, বেকার যুবক দিকে একসাথে জড়ো করেন, অনেক বেকার যুবককে, যে তোমাদেরকে আমি চাকরি দেব, এখানে বিরাট বড় ইংলিশ মিডিয়াম স্কুল করব, এখানে আশেপাশের যত রকম ছোট ছোট গ্রামে আছে আদিবাসী ছেলেমেয়েরা, তাদের বিনা পয়সায় এখানে পড়াশোনা হবে, এখানে আমি হাসপাতাল করব। অনেক বেকার ছেলেকে প্রলোভন দেখিয়ে তাদের জড়ো করেন এবং বলেন যে দেখো এখানে দীপক বিশ্বাস নামে এক ব্যক্তি আমার স্কুলটি অধিকার করে আছেন। কিন্তু উনি দীপক বিশ্বাসকে ওখানে বসিয়েছিলেন 2011 সালে। তারপরে উনি উধাও হয়ে যান, ওনার কোনো পাত্তা নেই। 21 সালে এসে সবাইকে জড়ো করে এইভাবে সবাইকে হিপনোটাইজ করেন এবং যখন কেউ স্কুলটি খুলতে পারে না, কোনো প্রশাসনিক কোন রকম হেল্প পায়নি, তখন সবাই মিলে আমার কাছে তারা যায়। আমি এলাকার একজন সমাজকর্মী, আমি যখন শুনি যে উনি এলাকার উন্নয়ন করবেন, স্কুলটা বড় করবেন, এখানে হাসপাতাল করবেন, আমি ওনাকে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাই, সভাধিপতির কাছে, আমি ওনাকে ডিএম সাহেবের কাছে নিয়ে যাই। ডিএম সাহেব বলেন যে আপনি যদি স্বনির্ভর করতে পারেন আদিবাসী ছেলে মেয়েদের, আপনি 4-5টা ছেলে মেয়েকে স্বনির্ভর করে দেখান, আমি সমস্ত রকম হেল্প করবো। উনি কিন্তু কিচ্ছু করতে পারেননি। একটা টাকা পয়সা ওনার নেওয়া উচিত নয় আদিবাসী ছেলে মেয়েদের কাছে, কিন্তু উনি পার হেড মোটা টাকা দেন প্রতিদিন। আপনার হোস্টেলে যান, হোস্টেলে খোঁজ খবর করুন, হোস্টেলে দেখুন যারা আছে আদিবাসী ছেলে মেয়ে, তাদের কাছে উনি কত টাকা করে নেন। দেখুন যে উনি লক্ষ লক্ষ টাকা বিভিন্ন সংস্থার থেকে দান পান।
লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, নিজে এয়ার কন্ডিশন গাড়িতে ঘুরে বেড়ান, আর স্কুলের ছেলেমেয়েরা কি অবস্থায় আছে দেখে আসুন যে একটা নরক যন্ত্রণার মধ্যে আসে ছেলে মেয়েগুলো হোস্টেলে। তাদের না খাওয়া দাওয়ার ভালো করে সুযোগ সুবিধা আছে, না লেখাপড়ার ভালো স্টাফ আছে। আপনি অবাক হয়ে যাবেন, আমার এক বন্ধু তার ছেলেকে স্কুলে ভর্তি করেছিল, হঠাৎ 1 মাস পর ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমাকে জিজ্ঞেস করি কি ব্যাপারে ছেলেটাকে ছাড়িয়ে নিলে? ওই যে আরে সুজিতদা বলো না, ছেলেটা যা শিক্ষা যোগ্যতা ছিল, যা কিছু শিখে গেছিল 1 মাসের মধ্যে সব ভুলে গেছে। অর্থাৎ চিন্তা করুন, দেখুন উনি কিভাবে স্কুলটি চালাচ্ছেন। ওনার কোনো উদ্দেশ্য না, ওনার উদ্দেশ্য 2 পয়সা ইনকাম করা, আর কোনো উদ্দেশ্য নেই। উনি নানা রকম এদের নামে ব্লেম দিচ্ছে। এদের দাদু ভাই রাজীব ব্যানার্জির দাদু তার নামে দানপত্র করে দিয়েছে, তাকে পাওয়ার দিয়ে দিয়েছে জমিটার, অথচ উনি বলছেন জমিটা আমার দখলে ছিল, আমি দেবো। কিন্তু উনি জানেন না যে নবান্ন থেকে কি আইন পাস হয়েছে, কারোর জমি কোনোভাবে দখল করা যায় না। যার নামে রেকর্ড, যার পিতৃপুরুষের জমি, সেই জমিটা পাবে। কোন দখলদারি জমিতে চলে না। উনি জোর করে দখল করতে চাইছেন, বেচারা এই বেকার ছেলেগুলোর নামে নানা রকম কেস দিচ্ছেন। আপনি জানেন 26 জন লেবারকে এখানে 6 মাস ধরে খাটিয়ে 1 টাকাও বেতন দেয়নি। সেই লেবারগুলো আমার বাড়িতে যায়, আমাকে ধরে নিয়ে আসে, চলুন সুজিত বাবু আপনি বেতনটা দেওয়া করাবেন। আমি যাই, ম্যাডামকে বলি, আমি চেয়ারম্যানকে ফোন করি যে দেখুন এদের বেতন পত্র কিছু দিচ্ছে না। চেয়ারম্যান আমাকে বলেন তুমি গাড়িটা আটকে রাখো, বেতন দেও, তবে তুমি ম্যাডামকে ছাড়বে। আমি গাড়ি আটকে রাখি, ম্যাডাম বলেন আপনার নামে নানা রকম কেস দিয়ে দেবো, আপনি সামলাতে পারবেন না। আমি বলি ছাড়ুন তো, আমি 30 বছর রাজনীতি করেছি, আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, আমি প্রিয়ঞ্জন দাস মুন্সির সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি ছিলাম। আপনি কেস দেখাবেন, আর আপনি যদি সততার জন্য কেস দেন আমাকে, আপনি জিততে পারবেন না। উনি আমার নামে কেস দেন, যেহেতু লেবারদের বেতনের জন্য আমি দাবি করি। 26 জন গরিব লেবার, তাদেরকে 6 মাস ধরে বেতন দেয়নি। চিন্তা করতে পারেন কিরকম চরিত্রের মানুষ। আজ তিনি কিচ্ছু করেন স্কুলে, চলুন স্কুলে স্টাডি সার্কেল দেখবেন কেমন স্টাফ আছে আর কেমন পড়াশোনা হয়, তাহলে আপনার বুঝতে পেরে যাবেন। উনি চান, আগে ওসি আমাদের এখানে ছিলেন মিস্টার ঘোষ, তিনি কি বলতেন জানেন? এনাকে জমি অখিয়া বলতেন। তাহলে আপনার খবর নিয়ে দেখুন, আমি মিথ্যা বলছি তো? ইনার সম্বন্ধে, ইনার এগেস্টে যদি কেউ দুটো কোথাও বলে ফেলে, তার নামে ইনি কেস দিয়ে দেবেন। ইনি হচ্ছেন কেস মাস্টার। ইনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, কিছু বললে কেস দিয়ে দেবে। যদি গিয়ে বলেন যে স্কুলটা ভালোভাবে চালান, এমন কেন করছেন, আপনার নামে অন্য কেস দিয়ে দেবে। ইনি শুধু কেসের ভয় দেখাবেন। কিন্তু আমাদের মতন ব্যক্তিকে কেসের ভয় দিয়ে কি করবেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করবো। বিনা যত ইচ্ছে কেস, আরো কেস দিন, কেস গলার মালা পরে নেবো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবোই। দেখুন আমরাও চাই যে স্কুলটা ভালোভাবে চলুক, স্কুলের পঠন পাঠন ভালো করে হোক, ভালোভাবে বিনা পয়সায় গরিব আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষা পাক। কিন্তু না, বিনা পয়সায় একটা ছেলেকে শিক্ষা দেয়নি। কোন গরিব বাড়ির ছেলে মেয়েকে ভর্তি করেন না, প্রতিটা ছেলে মেয়ের কাছে মোটা টাকা মাইনা নেন, তবে পড়াশোনা করেন। গতবার যখন 144-এর খবর আপনারা করতে এসেছিলেন, আমি কিন্তু সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, মৃত সার্টিফিকেটও দিয়েছিলাম, এসডিও রেকর্ডও দিয়েছিলাম, এভরিথিং দিয়েছিলাম। তারপরে শুনলাম প্রদীপবাবু বলছেন ওনারা তৈরি হচ্ছেন এবং ওনারা নাকি প্রমাণ হাতে নিয়ে সময় মতো জবাব দেবেন। তারপরে আজকে যে জবাবটা আপনাদের চ্যানেল ওনারা দিয়েছেন, আমি সেটা দেখলাম বা শুনলাম, তাতে ও কিন্তু কোনো তথ্য বা প্রমাণ তাদের হাতে ছিল না, খালি হাতেই ওনারা কথা বলেছেন। যারা নিজের কাকাকে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করেছে, যারা আমাদের পাশে যে দেখবেন সরকারি বোর্ড লাগানো একটা জমি আছে, যেটা সরকারি জমি, সেই জমিটা খাস জমি, কিন্তু নিজেদের জমি বলে বিক্রি করে দিয়েছিল। যদি বিএলআরওর অফিসে যান পুরো সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবেন, ওটাও একটা ইন্সপেকশন হয়েছিল। আর যেটা দাবি করছেন ওরা যে আমাদের কাকা আমরা দান করেছি, আপনাদের এটা বলে রাখি যে আমাদের দান কিন্তু ওরা কেউ করেনি, আমাদের দান করেছে রত্নাকর ব্যানার্জি, যেটা প্রদীপ ব্যানার্জির একজন কাকা। এবং ওনারা যে বংশপঞ্জিকা বার করেছেন পঞ্চায়েত এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে, সেখানেও কিন্তু তার মেয়ে বৈশাখী ব্যানার্জির নাম রাখেননি। তাতে বোঝা যায় যে তার কাকার সাথে কতটা মধুর সম্পর্ক ছিল। আজকে আমাদের কাকা বলে ওনাদের বাজনা বাজাচ্ছেন। এ তো গেল ওদের কীর্তি, বা এখন ওদের কীর্তি বলতে গেলে এটা কিন্তু শেষ হবে না, তাই আমি অল্পের মধ্য দিয়েই বললাম। আজ সুজিত ব্যানার্জি যেটা বলেছেন, উনি তো একজন নিজের সমাজকর্মী বলে পরিচয় দিয়েছেন, আমার ওনার বিষয়ে কিচ্ছু বলার নেই। যখন আমি
22 সালে কোভিডের পর স্কুলটা আবার রিওপেন করি, কারণ কোভিডের সময় তো স্কুলগুলো বন্ধ ছিল, তখন উনি আমাদের কাছে এসে 50,000 টাকা তোলা চাইলেন এবং কন্যা চাকরির দাবি করলেন এবং রীতিমতো আমার গাড়িকে একদম মানে থাপ্পড় মারলেন এবং আমার ছেলেমেয়েরা যারা ওখানে পড়াশোনা করছিল সেদিন প্রেয়ার ক্লাসে গিয়ে বললেন যে কাল তোদের স্কুল বোমা মেরে উড়িয়ে দেবো এবং কাল থেকে যদি আসি তাহলে এখানেই তোদের কেটে ফেলে দেবো। এবং এই বিষয়ে কিন্তু ওনার নামে এফআইআরও হয়েছে এবং পুরুলিয়ার যে পাবলিক অ্যাপ সেখানেও বেরিয়েছিল, সেটাও আমি আপনার সাথে শেয়ার করেছি। এবার আসি আমার বিরুদ্ধে ওরা যে অভিযোগ করেছে যে ওখানে ভালো পড়াশোনা হয় না বা ওখানে নরক যন্ত্রণায় আছে সবাই, আমি কোনো সাফাই দেব না। তার কারণ হচ্ছে আমি তাদের লেভেলেই নেমে যেতে পারবো না। কুকুর আমাকে কামড়ালে আমি কখনোই কুকুরকে কামড়াতে যাব না। আমাদের ওখানে কেমন পড়াশোনা হয় তার জবাব দেয় গার্জেনরা। প্রত্যেক বছর 100টা করে স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন এই অঞ্চলে যত ভালো ভালো টিচার আছে তাদের প্রত্যেকের ছেলে মেয়ে কিন্তু আমাদের স্কুলে পড়ে। এবং আইটিআই যে প্রিন্সিপাল রাখি মুখার্জি, তিনি আপনাকে ইন্টারভিউ দিয়েছেন আমাদের স্কুল সম্বন্ধে অতীতে। লক্ষণপুরের সুপ্রিয় যে ইংলিশ টিচার বিষ্প্রিয়া, তিনি আপনাকে ইন্টারভিউ দিয়েছেন। আমি আশা করি যে আমার পড়াশোনা যদি ওখানে একদম না হতো, এই সমস্ত টিচার আর প্রিন্সিপালরা তাদের বাচ্চাগুলোকে আমাদের স্কুলে ভর্তি করতেন না। আর উনি আর একটা অভিযোগ করেছেন আমি এসি গাড়ি চড়ি, এসি গাড়িতে থাকি। উনি তো আমার আইটিআর রিটার্ন জানেন না, আমি কত টাকা রিটার্ন দিই। আমার মনে হয় দেশে একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে জায়গা আছে, এই দায়িত্বগুলো নাগরিকরা নিজের হাতে না তুলে নিলেই ভালো। ওশোরও 93টা রলস রয় ছিল, তার জন্য কিন্তু ওশোকে কেউ হাত তুলে বলেনি এইভাবে, নিশ্চয়ই বলেছে আমাদের জানা নেই, কিন্তু তাদের ওশোরও কিছু যায় আসেনি। ফলে আমি কি রিটার্ন করি, আমার কি ইনকাম আছে, আমার সোর্স অফ ইনকাম কি না কথা বলা একেবারে আমি খুব আপত্তি জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং এটা ভীষণ অপছন্দ করছি। এবং আপনারা গার্জেনদের থেকে জেনে নেবেন যে আমাদের ওখানে কেমন পড়াশোনা হয়, পরিবেশ কেমন, খাওয়া দাওয়া কেমন, ইত্যাদি ইত্যাদি। আর একটা আমি শেষ কথাটা বলবো, প্রদীপ ব্যানার্জি যিনি আছেন, যিনি নিজের হাতে অ্যাপ্লিকেশন দিয়েছেন যে মৃত কাকা, এবং তার উদ্দেশ্যে বলি, উনি একটা কথা বলেছেন যে উনি আমাকে জমিটা কিছুতেই বিক্রি করবেন না। আমি তো জমিটা ওনাকে বিক্রি করতে একবারও বলছি না, আমি ওনার কাকাকে বলছি, কারণ ওনার কাকা আমার থেকে অ্যাডভান্স নিয়েছেন। উনি বলছেন 40,000 টাকা শ্রাদ্ধে দিয়েছেন। উনি কি বক্তব্য বোঝেন না? আমি কিন্তু একবারও বলিনি যে ওনার বাবার শ্রাদ্ধে আমি টাকা দিয়েছি। আমি বলেছি ওনার বাবার শ্রাদ্ধ অ্যাটেন্ড করতে এসে মানিকেশ্বর ব্যানার্জি আমার থেকে টাকা নিয়েছেন, আর তার প্রমাণ তো আমি কোর্টে দেবো, ওনাকে দেবো না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি আরেকটা কথা বলেছেন যে উনি আমাকে বিক্রি করবেন না, তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবেন। আমি একটা প্রশ্ন আজকে করতে চাই, আমি বলেছি আইনি লড়াই চলছে, এই জমিটা কেউ নেবেন না। আইনি লড়াইতে উনিও জিততে পারেন, আমিও জিততে পারি, সেটা আইন বা কোর্ট ঠিক করবে। তাতে প্রাণ নেওয়া দেওয়ার প্রশ্ন কোথায় আসছে? আর উনি যখন প্রাণ দেওয়ার গল্প বলেছেন, আমি তো এর মধ্যে রীতিমতো একটা নাশকতার গন্ধ পাচ্ছি। প্রশাসনের সাবধান হওয়া উচিত। মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।